ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 4-এর কোশ্চেনগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 কুতুবউদ্দিন আইবকের সময়ে ড্যাশ এর চারধারে দিল্লি গড়ে ওঠে। অপশান এ সিরি, অপশান বি দিন পনাহ, অপশান সি কিলা রাই পিথোরা, অপশান ডি আগ্রা। সঠিকটা হচ্ছে অপশান সি কিলা রাই পিথোরা। তারপর 1-2 দিন ইলাহি প্রবর্তন করেন। অপশান এ শের শাহ, অপশান বি আকবর, অপশান সি শাহজাহান, অপশান ডি জাহাঙ্গীর। সঠিকটা হচ্ছে অপশান বি আকবর। তারপর 1-3 ঐতিহাসিক ড্যাশ বর্ণনা দিয়েছেন ইলতুৎমিশের আমলে দিল্লির নির্মাণের। অপশান এ বর্ণি, অপশান বি ইসামি, অপশান সি নিজামি, অপশান ডি আবুল ফজল। সঠিকটা হচ্ছে অপশান বি ইসামি। তারপর 1-4 কোটলা মানে। অপশান এ একটু উঁচু মঞ্চ, অপশান বি শহর কেন্দ্র, অপশান সি কেল্লা, অপশান ডি নদী তীরবর্তী শহর। সঠিকটা হচ্ছে অপশান সি কেল্লা। তারপর 1-5 মোগলদের সময় স্বর্ণমুদ্রাকে বলা হতো। অপশান এ দাম, অপশান বি রূপায়া, অপশান সি আশরফি, অপশান ডি টঙ্কা। সঠিকটা হচ্ছে অপশান সি আশরফি। তারপর 1-6 ডিউলবুকার্ক ভারতে এসেছিলেন। অপশান এ ফ্রান্স থেকে, অপশান বি ডেনমার্ক থেকে, অপশান সি পর্তুগাল থেকে, অপশান ডি হল্যান্ড থেকে। সঠিকটা হচ্ছে অপশান সি পর্তুগাল থেকে। তারপর 2-1 সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটা হবে খিজির খান। তারপর 2-2 জামের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তরটা হবে 1528। তারপর 2-3 হনুজ দিল্লি দূর অস্ত উক্তিটি কার? উত্তরটা হচ্ছে নিজামুদ্দিন। তারপর 2-4 কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হচ্ছে 1664 সালে। তারপরে হচ্ছে 2-5 বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কি ছিল? উত্তরটা হচ্ছে হোন। 3-1 খলজি বিপ্লব বলতে কি বোঝো? 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি অসুস্থ কায়কোবাদ ও তার শিশুপুত্র শকে হত্যা করে সিংহাসনে বসেন। হিন্দুস্তানি অভিজাতদের নেতা জালালউদ্দিন সিংহাসনে বসায় খলজি হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায় আর ইলবাড়ি তুর্কিদের ক্ষমতা কমে যায়। দিল্লির ক্ষমতার এই পালাবদল খলজি বিপ্লব নামে পরিচিত। 3-2 খানুয়ার যুদ্ধে কি ঘটেছিল? উত্তরটা হবে বাবর মেওয়াড়ের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেছিল। তারপর 3-3 হুন্ডি কি? শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা নিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। তারপর 3-4 কররি কাদের বলা হতো? উত্তরটা দেখো লিখে দিয়েছি। মুঘল আমলে একদল কর্মচারী যারা কানুনগোদের তথ্য মিলিয়ে দিত তাদেরকে কররি বলা হতো। তারপর 3-5 সরাফ কাদের বলা হতো? সরাফ হচ্ছে এরা আজকের ব্যাংকের মতো সেকালের টাকা বিনিময়ের কাজ করত। এরা ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে দেখে নিত। 4-1 টিকা লেখো জায়গিরদারি ব্যবস্থা। মানসবদারদের দুভাবে বেতন দেওয়া হতো, নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে। রাজস্বের এই বরাতকে বলা হতো জায়গির। জায়গির যিনি পেতেন তিনি জায়গিরদার। এই ব্যবস্থাকে বলা হতো জায়গিরদারি ব্যবস্থা। যে রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জায়গিরদাররা নিজেদের ভরণ পোষণ করতেন এবং ঘোড়সওয়ারদের দেখাশোনা করত। জায়গির মানে কিন্তু জমি নয়। চাষ জমি, বন্দর এলাকা, বাজার এসবের থেকে এই রাজস্ব আদায়ের বরাত জায়গির হিসাবে দেওয়া হতো। মনসবদারদের বাদশাহ নিজেই নিয়োগ করতেন, তাদের পদোন্নতিও তার উপরেই নির্ভর করত। জায়গিরদারদের বদলি করা হতো। মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল না। 4-2 টিকা লেখো ইকতা ব্যবস্থা। এশিয়ায় ইসলামীয় সাম্রাজ্যে সামরিক অভিজাতদের ইকতা দেওয়া হতো। এই ইকতাগুলি নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হতো। খ্রিস্টীয় 9ম শতকে এই ব্যবস্থার উৎপত্তি হয়। রাজকোষে তখন যথেষ্ট পরিমাণে রাজস্ব জমা পড়ছিল না। এদিকে যুদ্ধ করেও তেমন ধন সম্পদ পাওয়া যাচ্ছিল না, তাই সামরিক নেতাদের বেতনের বদলে ইকতা দেওয়া হতে থাকে। খ্রিস্টীয় 11শ শতকে সেলজুক তুর্কি সাম্রাজ্যে ইকতা ব্যবস্থার প্রচলন লক্ষ্য করা যায়। এ সময় সাম্রাজ্যের প্রায় অর্ধেক অংশ ইকতা হিসেবে ভাগ করা হয়। কোথাও কোথাও এই ব্যবস্থা বংশানুক্রমিক হয়ে যায়, অর্থাৎ বাবা মারা গেলে তার ছেলে
একই দায়িত্ব পায়। অটোমান তুর্কিদের আমলে ইক্তা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, তাকে বলা হয় তিমার। আবার ইরানে ইলখানের শাসনের সময় ইক্তা প্রথার কথা জানা যায়। মিশরেও দ্বাদশ-ত্রয়োদশ শতকে মুক্তিদের কথা জানা যায়। দিল্লির সুলতানরা সাম্রাজ্য বিস্তার, রাজস্ব সংগ্রহ ও শান্তি শৃঙ্খলা রাখার জন্য ইক্তা ব্যবস্থার নানা রদবদল ঘটিয়েছিলেন। ইক্তাদার বা মুক্তি হতে পারতেন একটা গোটা প্রদেশের শাসনকর্তা, অথবা তিনি হতেন শুধুই একজন রাজস্ব সংগ্রহকারী, যিনি নিজের ভরণপোষণের জন্য একখণ্ড জমি থেকে রাজস্ব আদায় করতেন। 3. দিল্লি শহরের জলের প্রধান সমস্যা ছিল কেন? দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব। অত লোকের জন্য বর্ষার জল ধরে রাখা সম্ভব ছিল না। সুলতানরা কয়েকটি হৌজ বা পুকুর খুঁড়ে দিলেও জলের সমস্যা থেকেই যায়। কাজেই শহর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে যমুনা নদীর দিকে। নদী ঘন ঘন খাত পরিবর্তন করলে জলের সমস্যা আরও বেড়ে যায়। সুলতান ফিরোজ শাহ শহরে জল আনার জন্য খাল কেটেছিলেন। এছাড়া জনসংখ্যা বৃদ্ধির ফলেও শহরে জলাভাব ও স্থানাভাব দেখা দেয়। 4 টিকা লেখো লালকেল্লা। লালকেল্লার আয়তন আগ্রার দুর্গের দ্বিগুণ। এর পূর্ব দিকে যমুনা নদী এবং পশ্চিমে পরিখা। দুর্গের 4টি বড় দরজা, 2টি ছোট দরজা ও 21টি বুরুজ ছিল। দুর্গের মধ্যে এক ভাগে ছিল রাজপরিবারের বাসস্থান, অন্যদিকে বিভিন্ন দপ্তর। সেই সময়ে 91 লক্ষ টাকা খরচ করে এটি বানানো হয়েছিল। দুর্গ ও শহরের মধ্যে নালা দিয়ে সেকালে জল বয়ে যেত। এই জলবাহী নালাগুলোকে বলা হতো নেহের-ই-বিহিসত, স্বর্গের খাল। ইসলামী রীতি অনুযায়ী এগুলোকে সাম্রাজ্যের সমৃদ্ধির প্রতীক ভাবা হতো। 5 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মুঘল আফগান দ্বন্দ্বের বর্ণনা দাও। মুঘলদের বিরোধীরা সবসময় একজোট ছিল না। মুঘলদের 2 প্রধান বিরোধী শক্তি রাজপুত এবং আফগানদের মধ্যে বিরোধ ছিল। এদের মধ্যে বিহারে আফগানদের নেতৃত্ব দেন হুমায়ুনের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শের খান। হুমায়ুন পরপর 2 বার শের খানের কাছে পরাজিত হয়েছিলেন। 1539 খ্রিস্টাব্দে বিহারের চৌসার যুদ্ধে আর 1540 খ্রিস্টাব্দে কনৌজের কাছে বিলগ্রামের যুদ্ধে। তার কাছে পরাজিত হয়ে হুমায়ুনকে দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছিল। এই সময়ে পারস্যের শাহ তাহমস্প হুমায়ুনকে আশ্রয় দেন। হুমায়ুনের এই পালিয়ে বেড়ানোর সময় আকবরের জন্ম হয় 1542 খ্রিস্টাব্দে। ইতোমধ্যে দিল্লি আগ্রায় শের খান শাহ উপাধি নিয়ে সম্রাট হন। শের শাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ ক্ষমতায় আসেন। ইসলাম শাহের মৃত্যুর পর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, সেই সুযোগে হুমায়ুন দেশে ফিরে এসেছিলেন, কিন্তু খুব বেশি দিন হুমায়ুন শাসন করতে পারেননি। দিল্লির পুরনো কেল্লার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি মারা যান। 5-2 মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি পর্যালোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলো বেশ বিতর্কিত এবং তার কিছু পদক্ষেপ সফল না হলেও তিনি তার সময়কালে বেশ কিছু মৌলিক পরিবর্তন এনেছিলেন। তার সংস্কারগুলোর মধ্যে রাজধানী স্থানান্তর, মুদ্রা সংস্কার এবং কৃষি ও রাজস্ব উন্নয়ন উল্লেখযোগ্য। মূল সংস্কারগুলি: রাজধানী স্থানান্তর। তিনি দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন, যা পরে আবার দিল্লিতে ফিরে আসে। এই পদক্ষেপটি ছিল তার রাজত্বের সবচেয়ে বিতর্কিত পদক্ষেপগুলির মধ্যে একটি। মুদ্রা সংস্কার: তিনি তামার ও পিতলের মুদ্রা চালু করেন, যা সোনা ও রূপার সমমূল্যের ছিল। এটি তার সাম্রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করার জন্য করা হয়েছিল, তবে এটিও বিতর্কিত ছিল কারণ এর ফলে বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয়। কৃষি ও রাজস্বের উন্নয়ন: তিনি দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি করেন, যা কৃষকদের জন্য উপকারী ছিল। তিনি কৃষকদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন, যেমন খাল খনন ও জলসেচনের ব্যবস্থা করা। পর্যালোচনা: মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলো তার মৌলিক চিন্তাভাবনার প্রতিফলন ছিল, তবে তার অনেক পদক্ষেপই ব্যর্থ হয়েছিল। রাজধানী স্থানান্তর, মুদ্রা সংস্কার এবং অন্যান্য সংস্কারগুলো তার সাম্রাজ্যের জন্য তেমন ইতিবাচক ফল আনেনি। তার কিছু নীতি, যেমন দৌলতাবাদে রাজধানী স্থানান্তর, জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করে। তার কিছু সংস্কার, যেমন কৃষি উন্নয়নের জন্য উপকারী হলেও
তার অন্যান্য পদক্ষেপগুলো তার সাম্রাজ্যের জন্য ক্ষতিকর ছিল। সব মিলিয়ে মুহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলো ছিল মিশ্র প্রকৃতির। তার কিছু পদক্ষেপ সফল না হলেও তিনি তার সময়কালে বেশ কিছু মৌলিক পরিবর্তন এনেছিলেন, যা ইতিহাসে তার নাম স্থায়ী করে। 5-3 টিকা লেখো শের শাহের সংস্কার সমূহ। শের শাহের প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা ও জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি ও সম্রাট আকবরের শাসন ব্যবস্থার অনেকটা মিল ছিল। শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থায় শের শাহ কিছু সংস্কার করেছিলেন। শের শাহ কৃষককে পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শের শাহ সড়ক পথের উন্নতি করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করান। রাস্তাটির নাম ছিল সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়াও আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটি সড়ক তৈরি হয়। লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি হয়। পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। শের শাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শের শাহ। 5-4 টিকা লেখো দাক্ষিণাত্য ক্ষত। দাক্ষিণাত্য ক্ষত খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলোকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা, তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকোন্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিল তা হলো না। তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যেই মারা গেলেন 1707 খ্রিস্টাব্দে। 5-5 টিকা লেখো বাহমনির সাম্রাজ্যের উত্থান। বিন তুগলকের রাজত্বকালে হাসান গঙ্গু 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি গুলবর্গায় রাজধানী স্থাপন করে তার নাম দেন আহসানাবাদ। শাসনের সুবিধার জন্য বাহমন শাহ তার রাজ্যকে 4টি প্রদেশে ভাগ করেন। এই ভাগগুলি হল গুলবর্গা, দৌলতাবাদ, বেরার এবং বিদর। প্রত্যেক প্রদেশে একজন করে প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ করা হয়। আলাউদ্দিন হাসান বাহমন শাহের মৃত্যুর পর তার ছেলে মুহাম্মদ শাহ গুলবর্গার শাসক হন। বাহমনি বংশের সুলতান তাজউদ্দিন ফিরোজ শাহ একজন বীর যোদ্ধা ছিলেন। শিল্পের প্রতিও তার উৎসাহ ছিল। বাহমনি রাজ্যের রাজধানী চলে আসে বিদর শহরে। বাহমনি রাজ্যের শাসক তৃতীয় মুহাম্মদের শাসনকালে তার মন্ত্রী মাহমুদ গাওয়ান বাহমনি রাজ্যের গৌরব বাড়িয়ে তুলেছিল। তিনি ছিলেন সুদক্ষ যোদ্ধা এবং পরিচালক। তার নির্দেশে তৈরি বিদর শহরের মাদ্রাসাটি খুবই বিখ্যাত। মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর বাহমনি রাজ্যের কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে। 5টি স্বাধীন সুলতানির উদ্ভব হয়। সেগুলি হল আহমেদনগর, বিজাপুর, বোরার, গোলকোন্ডা এবং বিদর। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার, সলিউশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের ফ্রি পিডিএফগুলো জলদি কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।